স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। গত 2 বছর ধরেই কমছে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত, তবে কিছুটা বেড়েছে সরকারি ও বিনিয়োগের হার। রাজনৈতিক সংকট, অবকাঠামোর সমস্যার কারণেই বেসরকারি বিনিয়োগের স্থবিরতা কাটছে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আজ আমাদের আলোচনার বিষয় জিডিপিতে বিনিয়োগে বেসরকারি খাত। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সর্বশেষ সরকারি তথ্য মতে দেশে মোট বিনিয়োগের পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরে বিনিয়োগ দাঁড়িয়েছে জিডিপির 28.69%। মূলত সরকারি বিনিয়োগ বাড়ার কারণেই মোট বিনিয়োগের এই অনুপাত বেড়েছে। তবে গেল অর্থবছরের তুলনায় জিডিপিতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ 0.36% কমে হয়েছে 21.39%। রাজনৈতিক সমস্যার পাশাপাশি সরকারের নীতি ও সুশাসনের অভাবেই বেসরকারি বিনিয়োগ বাড়ছে না বলছেন বিশ্লেষকরা। সরকারি বিনিয়োগ বেড়েছে কারণ সরকার বরাদ্দ বাড়াচ্ছে বাজেটে, সুতরাং সরকারি বিনিয়োগ সরকার ইচ্ছা করলে বাড়াতে পারে। কিন্তু বেসরকারি বিনিয়োগ কমার কারণ হলো যে বেসরকারি বিনিয়োগের সাথে সুশাসনের প্রশ্ন জড়িত আছে। দেশে সামগ্রিকভাবে আপনার বিনিয়োগ বিরোধী পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিবেশ না। গত 2 বছর ধরেই জিডিপিতে সরকারি বিনিয়োগের অনুপাত বাড়লেও কমছে বেসরকারি বিনিয়োগের হার। সরকারি বিনিয়োগ বাড়লেও তা বেসরকারি বিনিয়োগ বাড়াতে তেমন ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সার্বিক বিনিয়োগ বাড়ছে কিন্তু প্রবৃদ্ধির হার আবার কমে গেছে। তার মানে হচ্ছে যে সরকারি খাতের যে বিনিয়োগ হচ্ছে সেটার যে ওই ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও যেটা বলা হয় সেটা হয়তো আরও বেশি বেসরকারি খাতের তুলনায়, যার ফলে যে এই সরকারি খাতের বিনিয়োগ বাড়া সত্ত্বেও প্রবৃদ্ধি বাড়ছে না এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ছে না আর কি। অভ্যন্তরীণ ও জাতীয় সঞ্চয়ের হার বাড়লেও তা বিনিয়োগে তেমন কাজে আসছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌহিদুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি। প্রতিবেদন দেখলাম যেখানে আমরা বলছি যে আমাদের জিডিপিতে যে রেশিও বিনিয়োগের এবং সেখানে বেসরকারি বিনিয়োগের যে অনুপাত সেটা কমছে, বেশ কমে গেছে। এবং এর বড় কারণ হিসেবে অনেকেই বলছে যে সুশাসনের অভাবের কথা বলছেন যে অবকাঠামোর কথা বলছেন। কিন্তু এটা সত্য কথা যে প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে যে ইঞ্জিন অফ গ্রোথ। সেক্ষেত্রে যদি আমরা এই অবস্থা থাকি তাহলে একটা সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা কখনোই মন্দা থেকে ভালো হতে পারবে না। কেন হচ্ছে এবং আসলে উত্তরণে কি উপায় হতে পারে এখান থেকে? ধন্যবাদ। যেটা এসছে প্রতিবেদনে এবং আপনার বক্তব্যতে এসছে যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাত্রা কমে আসছে। ইন ফিগার বা রেশিও অনুসারে জিডিপি যে এক্সপানশন বা যে বৃহৎ আকার ধারণ করছে সেই তুলনায় যদি আনুপাতিক হারে যদি আমি বলি তাহলে আমরা দেখছি যে কমছে। কিন্তু বেসিক্যালি আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা কিন্তু এই প্রবৃদ্ধির হারটা বাড়ার দিকেই আছে। যদি আমি বলি এফডিআই ইনফ্লো বাংলাদেশে 2009 থেকে বা এখন পর্যন্ত বা আমাদের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি হাইয়েস্ট হয়েছে 2013-তে। আমরা এক্সপেক্ট করছি যে প্রায় $1.6 বিলিয়ন এফডিআই আসবে, যেটা এসছে 2000, এটা আমাদের আংটাডের রিপোর্টে খুব রিসেন্টলি এটা পাবলিশড হবে। আর 2012-তে যেটা ছিল $1.292 বিলিয়ন। সো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এফডিআই ইনফ্লো আমাদের বা প্রাইভেট সেক্টর বিনিয়োগ, আমাদের দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ দুটো কিন্তু বাড়ছে। আনুপাতিক হারে সেই মাত্রাতে যাচ্ছে না, সেই প্রবৃদ্ধিটা কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়। সেটার জন্য একদম ভালোভাবে আইডেন্টিফাইড হয়েছে প্রতিবেদনে। আমাদের দুই অর্থনীতিবিদ, আমাদের শ্রদ্ধেয় দুই অর্থনীতিবিদ ভালোভাবে বলেছেন সুশাসন এবং আপনার অবকাঠামোর কথা এসছে, আপনার বক্তব্যতেও এসছে সুশাসন। সেটার জন্য রিসেন্টলি যে কাজগুলো হয়েছে আপনি জানেন যে আরডিএসসি ইতিমধ্যে অটোমেশনে চলে গেছে। আমাদের বিনিয়োগ বোর্ডও অটোমেশনের দিকে চলে এসছে। অনেকদিন ধরে আমরা অনলাইন ট্র্যাকিংটা করছি। আমরা 5-6টা অ্যাক্টিভিটিস অটোমেশনে যাচ্ছি। এই মাসে 3টা ওপেন করব। কি কাজের অটোমেশন, এটাকে ব্যাখ্যা করে বলবেন? অলরেডি আমরা অনলাইন রেজিস্ট্রেশন করছি। আমরা ভিসা অন অ্যারাইভাল অ্যান্ড যত প্রকার ভিসা আছে
ফর এন্টারপ্রিনিয়ার্স, সেগুলো আমরা অটোমেশন এ মাসে যাব। ওয়ার্ক পারমিট আমরা অটোমেশনে যাচ্ছি। আইআরসি, অ্যাডহক অ্যান্ড রেগুলার আইআরসি, যেটা প্রত্যেকটা ইনভেস্টর এন্টারপ্রেনারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই আইআরসি আমরা অটোমেশনে চলে যাব। এটার টার্গেট হচ্ছে ডিসেম্বরে। এই অটোমেশন যদি হয়, আপনি বলছেন ভিসার কথা বলছেন, আপনি বলছেন তাদের ইনভেস্টমেন্ট ট্র্যাকিং করার ক্ষেত্রে, তাহলে এখন যে কাজটা ভিসা করতে বা অন্য ট্র্যাকিং করতে যে সময় লাগছে, অটোমেশনের পর কতদিন লাগবে? সুবিধা কি? অটোমেশনের পরে যে সুবিধাটা হবে, ওনাদেরকে আমাদের অফিসে বা ম্যান টু ফেস কোনো কিছু হবে না, যেটাতে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর সময়ক্ষেপণ, যেটা সময়ক্ষেপণে এখন দেখা যাচ্ছে ভিসা কমার্শিয়াল পেতে আমাদের 15 থেকে 1 মাস লেগে যায়, 15 দিন থেকে 1 মাস সময় লেগে যাচ্ছে। আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে এটা সেটেল করতে পারবো। ভিসা ওয়ার্ক পারমিটের বেলাতেও আমরা সেভাবে সেটেল করতে পারবো। আইআরসি প্রাইভেট সেক্টরদের প্রপোজাল অনুসারে যেটা আমাদের 2 থেকে 3 মাস লাগতো, সেটা কিন্তু অলরেডি আমরা 10 দিনে নামিয়ে এনেছি আইআরসি। সুতরাং এইগুলো যে স্প্রিড করা, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে দেখা যাবে যে আমাদের সময়ক্ষেপণটা অনেক কমিয়ে এনেছি। আইএফসি রিপোর্টেও এসছে এবার যে আমাদের সময়ক্ষেপণ অনেক কমে এসছে, যেটা 4 বছর আগে আমাদের বিওয়াই অ্যাক্টিভিটিস সম্পর্কে আইএফসির একটা সার্ভে থেকে পাওয়া গেছে যে 38% এন্টারপ্রিনিয়ার স্যাটিসফাইড ছিল, অনলি 38% স্যাটিসফাইড ছিল। সেখানে এই বছরের প্রতিবেদন সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে 4 বছরের গ্যাপে দেখা যাচ্ছে যে 85% স্যাটিসফাইড অ্যাবাউট বিওয়াই পারফরমেন্স। সো আমরা আগাচ্ছি। এবং আরেকটা জিনিস, ভালো জিনিস, আমাদের এনবিআর এর অটোমেশন অনেকগুলো সাইডে হয়ে গেছে। কাস্টমসের যেগুলো প্রবলেমগুলো আছে সেগুলো আমরা যদি অটোমেশনে চলে যাই, তাহলে এই সমস্ত প্রবলেম ইতিমধ্যে সলভ হয়ে যাবে, সুশাসন প্রতিষ্ঠিত করা যাবে। আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্টের কথা যে কাঙ্ক্ষিত পারছে না, কিন্তু একটা সত্য কথা যে এটাও সত্য কথা যে সরকারি ইনভেস্টমেন্ট না বাড়লে আসলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে না। ফর এক্সাম্পল, যদি অবকাঠামো যদি উন্নত না হয়, তাহলে সেখানে প্রাইভেট সেক্টরের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা ইনভেস্টমেন্ট হবে না। এক্স্যাক্টলি, ওটাও নির্ভরশীল। এক্স্যাক্টলি। এবং এইটা একটা ভালো ট্রেন্ড। এবার যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট চলে এসছে, বেড়েছে। পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট 7.85 এসছে 6.50 থেকে। সুতরাং এই যে ইনক্রিজটা, এটা বোঝা যাচ্ছে আক্ষরিক অর্থে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের এই বছরের বাজেট যদি দেখি, তাহলে পিপিপিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 34টা ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। সুতরাং এইগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, অবকাঠামো যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, অটোমেটিকলি তার পিছু পিছু কিন্তু প্রাইভেট সেক্টর ডেভেলপ হবে। এতদিন ধরে আমাদের বক্তব্য আসছিল যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছি না। সেই জিনিসটা যখন পাবলিক সেক্টরে জিডিপি কন্ট্রিবিউশন বেশি পাওয়া যাচ্ছে, নেক্সট যদি পদ্মা সেতু ডাবল ডিজিট আসবে নেক্সট ইয়ারে, যখন আমাদের পদ্মা সেতু হবে, 4 লেন হবে, মেট্রো রেল হবে, তখন অটোমেটিক্যালি এটা ডাবল ডিজিট। আপনি পিপিপির কথা বলছিলেন, পিপিপিতে যে সফলতা আমরা খুব একটা দেখিনি সাম্প্রতিক সময়ে। প্রতি বছরের বাজেটে একটা বিশেষ বরাদ্দ থাকে, কিন্তু সেই বরাদ্দটা আসলে কখনো ব্যবহৃত হচ্ছে না। এটা একটা বড় কারণ, যেটা ব্যবসায়ীরা বিভিন্ন সময় আমাদের সাথে বলেছেন, সেটা হচ্ছে যে পলিসি সাপোর্টের অভাব রয়েছে। অর্থাৎ তারা ইনভেস্ট করবে কীভাবে এবং ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আছে, সেখানে সম্বন্ধে পরিষ্কার কোনো ধারণা নাই বলা হচ্ছিল। এই পলিসি সাপোর্টটা কি আপনার মনে এখন দেওয়া হচ্ছে বা? আপনাকে গত অনুষ্ঠানে আমি বলেছিলাম, এবং সেটাতে আপনাদের যে জিনিসটা হচ্ছে, আমরা একটা পাবলিক পলিসি ফোরাম আছে, প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের সভাপতিত্বে একটা মিটিং হয়, সেইখানটাতে এই জিনিসটা আলোচিত হয়েছিল এবং এইটা প্রজেক্ট থেকে প্রোগ্রামের মধ্যে আনা হয়েছে। পলিসি অলরেডি পরিবর্তন হয়েছে। এবং গতকালকে আমার পিপিপির সাথে কথা হচ্ছিল, তখনও বলছিল যে আমরা এই মুহূর্তে 6টা ওয়ার্ক অর্ডার ইস্যু করছি। একদিনে 6টা ওয়ার্ক অর্ডার ইস্যু করা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর পিপিপি কে বলবো যে আমরা পিপিপির বিস্তারিত জানবো, আমাদের সময় হচ্ছে এখন বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো। সময় হলো বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে আমাদের ছেলে। আজ আমরা আলোচনা করছি জিডিপিতে বিনিয়োগ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে আপনি বলছিলেন পিপিপির কথা এবং বলছেন যে বেশ কিছু পলিসিগত সিদ্ধান্ত হয়েছে, যার ফলে বেসরকারি ইনভেস্টমেন্ট এখানে ত্বরান্বিত হবে। আমরা একটু অন্য বিষয়ে চলে যাই। আমরা এই ইনভেস্টমেন্টের কথা যখন বলছি, তখন আমরা গত কয়েক বছর দেখেছি টানা ক্যাপিটাল মেশিনারি আমদানি বেশ কমে গেছে, সাম্প্রতিক সময় একটু বাড়ছে অবশ্য। এই বাড়াটাকে আপনি কীভাবে দেখছেন? যে কারণে বলা হচ্ছিল যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, সে কারণগুলো কিন্তু এখনও বিদ্যমান। বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা এবং রাজনৈতিক অবস্থার কথা। রাজনৈতিক অবস্থা যে ভালো হচ্ছে সেটা সরাসরি বলা যায় না, এখনও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, অনেকে বলছেন। তাহলে কেন এই ক্যাপিটাল মেশিনারি আমদানি আসলে বৃদ্ধি পেল একটু? এটা স্বাভাবিকভাবেই আসছে যে আমাদের রিসেন্টলি যে পারফরমেন্সগুলো এসছে, যে একটু আগে বলছিলাম যে কনফিডেন্স বিল্ড আপ, আমাদের ইনভেস্টরদের মধ্যে যে কনফিডেন্সটা কিছুটা হলেও এসছে। এবং আমি একজনের নাম না বললেই না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইনে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অগ্রগরু বলা হয় জনাব মাতলুব সাহেব, ওনার কাছ থেকে যেগুলো আমি পাই তথ্য, তাতে দেখা যাচ্ছে যে উনি বেশ পজিটিভ কিছু কথাবার্তা বলেন, যে এখানটায় আমাদের ইনভেস্টরদের সেই ধৈর্য এবং শক্তি আছে এবং তারা মোকাবেলা করতে জানে যে কোনো সিচুয়েশনে। আমি সেইটার প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ কিন্তু গত বছর যেটা 7.93 ছিল টোটাল ইম্পোর্টের, সেটা এখন 9.33 হয়েছে। এইটা কিন্তু এই রেশিওটা অল্প হলেও, সামান্য পরিমাণ হলেও কিন্তু বেড়েছে। এইটা কিন্তু গত বছর এই সময়ের সাথে যদি তার আগের বছর কম্পেয়ার করি, তাহলেও স্লাইড একটু বাড়া দেখা যায়, 1.11 আর এইরকম কিছু পার্সেন্টেজ হবে। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল সেটেলমেন্ট, এলসি সেটেলমেন্ট আগের তুলনায়, এলসি ব্যাংকিং যে সাপোর্টটা, সেই সাপোর্টটাও কিন্তু আগের তুলনায় অনেক স্পিড হয়েছে। যেমন ধরেন ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের যে এলসি সেটেলমেন্টটা, এটা গত বছরের তুলনায় এবার 1049.10 প্লাস সেটেল হয়েছে। ঠিক তেমনিভাবে ক্যাপিটাল মেশিনারিজ ফর মিসলিনিয়াস, এই সাপোর্টগুলো পাওয়ার কারণে কিন্তু ক্যাপিটাল মেশিনারিজের ইনফ্লোটা বাড়ছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এবং সাম্প্রতিককালে আরও যেটা হচ্ছে, ইলেকট্রিক পাওয়ার যে সাপ্লাইটা কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে, এবং যার কারণে এই ক্যাপিটাল মেশিনারিজগুলো আসছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কনফিডেন্সটা আসছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি। আমরা প্রায় বলে থাকি যে আমরা এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে, আকৃষ্ট করার ক্ষেত্রে আমাদের এই মুহূর্তের একটা চ্যালেঞ্জ হচ্ছে মিয়ানমার, যারা সাম্প্রতিক সময় গণতন্ত্রায়ন দিকে এগিয়ে গেছে এবং বিদেশি বড় বড় দেশ, এই যে রাষ্ট্রপ্রধানরা সেখানে ভিজিট করছেন। একটা বড় কারণ বলা হয় যে তার ন্যাচারাল রিসোর্স অনেক রয়েছে মায়ানমারে, এবং ইন টার্মস অফ ল্যান্ড অনেক বড় একটা দেশ। আপনার কি মনে হয় যে এই মায়ানমারের এই থ্রেটটাকে যদি আমরা মনে করি, এবং সেক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত যাতে অবভিয়াসলি ইনভেস্টমেন্ট ওখানে না যায়, আমাদের এখানে আসে? হ্যাঁ, মায়ানমারকে যদি, অবশ্যই আমরা প্রত্যেকটা দেশকেই আমাদের থ্রেট হিসাবে কাউন্ট করব, যদিও মায়ানমার আমার কাছে আমি পরে আসছি। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই জিনিসটা আগে আমরা করিনি। আমরা এই সেপ্টেম্বর মাসে একটা ফোরাম করতে যাচ্ছি, সাউথ অ্যান্ড ইস্ট এশিয়ার 10টা দেশকে নিয়ে এখানে একটা ফোরাম হবে। এটা ফলো আপ হবে ফেব্রুয়ারিতে। যে আবার আমি আজকে সকালবেলাতে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিষয়ে কথা বলে এসেছি। আইএফসির সাপোর্টে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি। সেখানে আমরা অ্যাগ্রো বিজনেস, হেলথ কেয়ার, সিরামিক্স অ্যান্ড টেক্সটাইল, এই কয়েকটা, অ্যান্ড এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এই কয়েকটা সেক্টরকে নিয়ে আমরা আগাচ্ছি। বেজা অলরেডি জায়গার ব্যাপারে অলরেডি টেন্ডার ফ্লট হয়ে গেছে। আমরা কিছু 6টা ইমিডিয়েটলি পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সুতরাং সেইগুলোকে টার্গেট করে বেজার মধ্যে ইনক্লুডেড, পিপিপি অলসো ইনক্লুডেড ইন ফোরামের মধ্যে আমরা মোটামুটি প্রাইমারি যে ডিসকাশনগুলো আমাদের কাউন্টার পার্ট
অন্যান্য 10টা দেশের সাথে করেছি, প্রমোশনাল এজেন্সিগুলোর সাথে, তাদের কাছ থেকে আমরা ভালো একটা রেসপন্স পেয়েছি। আমরা সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি পরপর দুবার এটা করব। এবং এই ক্ষেত্রে যেসব ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগ্রহ দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা কোন কোন সেক্টরে, যেখানে আমরা যেটা আমি বলছি, অ্যাগ্রো বিজনেসে আমরা একটা ভালো রেসপন্স পাবো, আমরা পাবো সিরামিক্সের একটা ভালো রেসপন্স পাবো, আমরা টেক্সটাইলে রাশিয়ান নতুন একটা দেশ আমাদের এখানে ইনভেস্টের খুব আগ্রহ দেখাচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া টেক্সটাইলে ইনভেস্ট করার জন্য এবং হাই ভ্যালু অ্যাডেড টেক্সটাইল ইনভেস্ট করার জন্য জার্মানরা ইন্টারেস্ট শো করছে। সুতরাং এইগুলোতে, আর মায়ানমারের প্রসঙ্গ যেটা এসছে, আমি একটা দেশের, আমি কোনো কাউকে ছোট না করেই বলছি, একটা দেশ থেকে যখন ইনভেস্টমেন্ট উইথড্র হয় সেটা কিন্তু খুব নেগেটিভ এফেক্ট পড়ে। যেমন মায়ানমারের এফেক্টটা হচ্ছে, যেটা আমার কাছে থ্রেট না বলে মনে হচ্ছে এই কারণে যে 2001 সাল থেকে এখন পর্যন্ত 34 বিলিয়ন ইনভেস্ট হয়েছিল 2001 সাল থেকে। আচ্ছা, অদ্যাবধি 34 বিলিয়ন ইনভেস্ট হয়েছিল, সেটা ঠিক আছে, সেটা উইথড্র হয়ে গেছে কিন্তু $27 বিলিয়ন। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কিন্তু সাম্প্রতিক সময় তাদের তারা যে বিশ্ব রাজনীতিতে যে লাইমলাইট এসছে এবং সেখানে গণতন্ত্র চর্চা শুরু হচ্ছে, এর ফলে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এবং সেখানেই ভবিষ্যতে থ্রেট অনেক। হ্যাঁ, এটা হতে পারে। আমি কোনো দেশকে থ্রেট ছাড়া মনে করছি না, তবে নেগেটিভ এবং সেইভাবে প্রিকশন নিয়ে আমাদের আগাতে হবে যে প্রত্যেকটা দেশকেই আমাদের থ্রেট বা কম্পিটিটর মনে করতে হবে। আপনি আজ থেকে 10 বছর আগে ভিয়েতনামকে তো চিন্তা করা যায়নি, আজ থেকে 10 বছর ইন্দোনেশিয়াকে, শ্রীলঙ্কাকে, হ্যাঁ শ্রীলঙ্কা 20 বছর আগে ভালো পজিশনে ছিল, বাট যদি কম্পেয়ার করি আমরা ভিয়েতনামের সাথে বেটার পজিশনে ছিলাম, বাট ভিয়েতনাম কিন্তু আমাদের থেকে এগিয়ে গেছে। সুতরাং আমাদেরকে এখন প্রত্যেকটা দেশকেই আমাদের থ্রেট বলে চিন্তা করেই আগাতে হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে একই সেই পুরোনো কথা যেটা বলা হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল, বিদ্যুৎ নেই, রাস্তাঘাট ভালো না। হ্যাঁ, তো এইখানে আমরা বলছি যেখানে এটা খারাপ, এইখানে কেন আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি না? কারণ এই জায়গাটা তো হচ্ছে যে ক্রাইসিস এখানে যেহেতু আছে, সেটার অপরচুনিটি থাকবেই। এইখানে কি ইনভেস্টমেন্টটা সেই অর্থে হচ্ছে, যেটা হচ্ছে কিছুটা হলো সরকারি উদ্যোগে হওয়ার চেষ্টা হচ্ছে, পাবলিক সেক্টর হচ্ছে, কিন্তু বেসরকারি খাতে কিন্তু এখানে বিনিয়োগ হচ্ছে। বেসরকারি খাতে করার জন্য পিপিপি একমাত্র মাধ্যম, এবং সেক্ষেত্রে পিপিপিকে যেটা রিসেন্ট পলিসি চেঞ্জ হয়েছে, আরো ইলাবোরেট করা হয়েছে, ওদের পলিসিকে আরো ডিফাইন করা হয়েছে। এইগুলো যখন হচ্ছে, আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি এই সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট ভালো আসবে। ইতিমধ্যে কিন্তু আমরা যে ফ্লাইওভারগুলো, সেগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে এসছে। সুতরাং আমরা আশা করছি যে পিপিপির মাধ্যমে ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। জনাব খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় স্বল্পতার জন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।